বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি, গতকাল একটা আউটলাইন দিয়েছি। আমরা বলেছি সংবিধান একটি রাজনৈতিক দলিল। সেই সংবিধানের রাজনৈতিক দলিলে আমরা মনে করেছি যেভাবে আনা হয়েছে তা জনগণের ইচ্ছার প্রতিফলন করে। এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনারি বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে এটাকে। এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি। সেটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফরম্যাটের গভর্নমেন্ট হোক, অনির্বাচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন, একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল, রাতের ভোটে করে, নিশি ভোটে করে, ভোট কেটে নিয়ে, যেভাবেই হোক। তারপরে সেই সরকার প্রধান যখন 5ই আগস্ট পালিয়ে যায়, তার ক্যাবিনেট যখন পালিয়ে যায়, তার মেম্বার্স অফ পার্লামেন্টরা যখন পালিয়ে যায়, তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না, এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না, তখন রাষ্ট্রপতি 106 ধারায় ওপিনিয়ন নিয়ে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। সেটা বলতে যে আমি 72-এর সংবিধানের রেফারেন্স টেনেছি। সেখানে আমরা দেখেছি 72-এর সংবিধান যখন রচিত হয়, কারা রচনা করলেন? বাংলাদেশের 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী জনগোষ্ঠী। তারা বললেন আমার সংবিধান রচনা করবেন 70-এর সংবিধানের আলোকে, পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব। তাদের দায়িত্ব দিলেন, তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু করেছেন। সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জুরিসপ্রুডেন্সে যে রেভলিউশনারি থিওরিকে অ্যাকসেপ্ট করা হলো, অ্যাডাপ্ট করা হলো, সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি। সুতরাং বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। আর একটা জিনিস এখানে বলেছি, দেখেন রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে। আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেকেই মনে করেন, যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি, এটা আপাতত ঝুলে আছে, ঝুলে থাক। সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চায় বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম, মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে। সেই কারণে তারা এটার সমাধান চাই। সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই কিন্তু তারা এই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন। এইটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইলফলক হবে বলে আমি বিশ্বাস করি।